হ্যালো বন্ধুরা, চলে এসেছি কাজ কিচেনে। আজকে বানিয়ে দেখাবো খুব সহজভাবে আলু দিয়ে আর ডিম দিয়ে ডিমের চপের রেসিপি। আর এটা রমজানের স্পেশাল বলতে পারেন। তাহলে প্রথমে আমি আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে সেটাকে ম্যাশ করে নিয়েছি। এখন কিছুটা শুকনো লঙ্কা নিয়েছিলাম, শুকনো খোলায় ভেজে সেটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। তো ভালো করে গুঁড়ো করে একটা সাইড করে রেখে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। আর লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। যে পরিমাণে লঙ্কা পছন্দ করেন সেই পরিমাণে দিয়ে নিতে পারেন। আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। প্রায় বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়ে আমি বেরেস্তা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কিছু শুকনো মশলা। তো প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম চাট মশলা। আর প্রত্যেকটা কিন্তু রেশিও স্ক্রিনে উঠছে, সেটা দেখে নিতে পারেন, ফলো করে নিতে পারেন। দিয়ে দেব বিট লবণ। আর এই বিট লবণটা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তো এই সব কিছু উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো একটু সময় ধরে। যত ভালো করে মেশানো হবে টেস্টটা কিন্তু ততটাই বেশি হবে। আর এখানে আপনারা চাইলে অবশ্যই এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি। তো এটা সম্পূর্ণ মাখানোটা রেডি হয়ে গেছে। এটাকে সাইড করে রেখে আগে থেকে যখন আমি আলু সিদ্ধ করেছিলাম না, আলুর সঙ্গে ডিমগুলো একসঙ্গে সিদ্ধ করে রেখেছিলাম। এখন ডিমগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নেব। এটা দেখতেও অনেকটা সুন্দর লাগে আর আলুর চপের মতো দেখতে লাগে, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। তো কথায় কথায় আমি সম্পূর্ণ ডিমগুলো কিন্তু কেটে নিয়েছি। কেটে নিয়ে সাইড করে রেখে দেবো এটাকে। তো সম্পূর্ণ কিন্তু কাটা হয়ে গেছে, দেখে বুঝতে পারেন। দেখুন প্রত্যেকটা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন আমি এটা সাইড করে রেখে আলু যেটা রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে নেব। আর হাতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, যাতে করে আলুর পুরটা হাতের মধ্যে না লেগে যায়। আর যদি দেখেন এখানে তেল দিয়েও অনেক সময় হাতে পরিমাণে তেল কম লেগে গেলে সেক্ষেত্রে জলও নিতে পারেন, সেটাও কোনো অসুবিধা হয় না। ভালো করে জলে হাত ভিজিয়ে নিয়ে এইভাবে আলু নিয়ে ঠিক এইভাবে আলুটা প্রথমে চ্যাপটা করে তার মধ্যে একটা ডিম দিয়ে অল্প পরিমাণে আলু উপর দিয়ে দিয়ে দেখুন গোল গোল করে আলুর চপের মতো একদম রেডি করে নিচ্ছি। আর এটা নিজেদের পছন্দ অনুযায়ী মোটা বা পাতলা করে নিতে পারেন। তো এখানে আমি একটু মোটা করেই করেছি, কারণ আলুর যে পুরটা রেডি করেছি সেটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। এইভাবে সবগুলোই আমি রেডি করে নিয়েছি। এখন আমি ব্যাটারটা রেডি করে নেব। এর জন্য আমি পরিমাণ মতো, যে পরিমাণে আমি চপ বানাবো সেই পরিমাণ অনুযায়ী এখানে আমি ছোটো একটা বোল নিয়েছিলাম, সেই বাটির 1.5 বাটি মতন বেসন ব্যবহার করেছি। আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব জিরে গুঁড়ো। এখানে আপনারা গোলমরিচেরও ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমি আলুর মধ্যে গোলমরিচের ব্যবহার করেছি সেই জন্য ব্যাটারের মধ্যে আর গোলমরিচ ব্যবহার করিনি। আর দিয়ে দিলাম কালারটা একটু ভালো আসার জন্য হলুদের গুঁড়ো। আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এটাকে স্কিপ করে যেতে পারেন, যদি কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে অবশ্যই স্কিপ করে যেতে পারেন। আর যদি বেশি কালার আনতে চান সামান্য একটু কালার দিতেও পারেন, কিন্তু এখানে আমি কোনো কালারে ব্যবহার করব না। এখানে দিয়ে দিলাম আদার পেস্ট আর দিয়ে দেব রসুনের পেস্ট। তো সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। সব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। আর খেয়াল রাখতে হবে জলটা যেন একদম পরিমাণে বেশি প্রথমে না হয়, তাহলে লাম্পস থেকে যাবে, সেক্ষেত্রে ব্যাটারটা খুব ভালো হবে না। সেই জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে ব্যাটারটা দেখুন আস্তে আস্তে রেডি হয়ে গেছে। আমি জলের পরিমাণটা কিন্তু এখনও কম দিয়ে দিয়ে ব্যাটারটা রেডি করছি। তো এটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। যত ভালো ফেটানো হবে তত ভালো কিন্তু চপটা ফুলবে বা টেস্ট হবে আর অনেক সময় ধরে মুচমুচে ভাব থাকবে। সেই জন্য চেষ্টা করতে হবে ব্যাটারটা খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। তো ব্যাটারটা এখন আমার কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না। যদি বেকিং পাউডার দিতে চান তাহলে যে পরিমাণে আমি বেকিং সোডা দিয়েছি তার ডবল পরিমাণে বেকিং পাউডার দিতে পারেন। দিয়ে আবারও খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। আবারও বলছি যত ভালো ফেটানো হবে তত মুচমুচে হবে, বেশি সময় ধরে এটা মুচমুচে থাকবে। আর ব্যাটারটা কেমন হয়েছে আমি একটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতের মধ্যে খুব সুন্দরভাবে কোট হয়ে যাচ্ছে। এই কোডিংটা যত ভালো হবে ততই বুঝে নিতে হবে যে ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে যায়। তো এটাকে সাইড করে আমি 5 থেকে 7 মিনিট রেস্টে রেখে দেবো। তারপরেই এদিকে আমি একটা গ্যাসের উপরে কড়া বসিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন আমি ব্যাটারটা নিয়েছি আর ব্যাটারের মধ্যে একটা আলু দিয়ে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো। আর তেলটা আমি চেক করে নিয়েছি, অবশ্যই তেলটা আমি এখন হাই ফ্লেমেই রেখেছি। যখন দেখুন এইভাবে দিয়ে দিয়েছি যখন চপগুলো, তারপরে
এইভাবে একটা করে চামচ নিয়েছি, চামচ নিয়ে 1 চামচ করে তেল উপরের দিকে দিচ্ছি। এতে করে কি হবে, চপের উপরের দিকটাও দেখতে খুব সুন্দর হবে। সেই জন্যই এইভাবে তেলটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু যদি আপনারা কড়াতে ভাজেন সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দিলে এই তেলটা দেওয়া লাগবে না, যেহেতু সেটা ডুবো তেলেই ভাজা হবে। এখানে আমি ফ্রাইং প্যানে ভাজা করছি, সেই জন্য দেখতেই বুঝতে পাচ্ছেন যে তেলটা ওপরের দিকে খুব ভালো করে লাগছে না। তো এইভাবে আমি উল্টে পাল্টে খুব ভালো করে একটু ভাজা করে নেব। আর কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে আর কতটা খাস্তা হতে পারে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। তো এইভাবে উল্টে পাল্টে ভাজা করা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। তো কালারটা দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে, বিশ্বাস করুন এটা অনেক সময় ধরে মুচমুচে ছিল। তো এইভাবে পরবর্তী যেগুলো আছে সেগুলো আমি ঠিক একইভাবে ভাজা করে নেব। তো ভাজাটা আমার রেডি হয়ে গেছে, এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো সার্ভ করে দেখিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এটা প্রথমে হাই ফ্লেমে রেখেছিলাম, পরে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সম্পূর্ণ ভাজাটা রেডি করেছি।